বাগানের কথামালায় আজকের গল্প শিশির কুমার মজুমদার রচিত টোটনের বন্ধু। সব হিসেব গোলমাল হয়ে গেল ওই চাঁদরার ঘোষবাবুর জন্য। কাজ মেটাতে তিনি রাত করে ফেললেন। শীতের রাত, তার উপর চারদিকে ঘন কুয়াশায় ছাওয়া। কাঁপতে কাঁপতে স্টেশনে এসেই ট্রেন পেয়ে গেলেন ব্রজবাবু। একখানা কুলতলির টিকিট কেটে আরাম করে চাদর মুড়ি দিয়ে ট্রেনের কামরার এক কোণে বসে পড়লেন। চাঁদরা থেকে কুলতলি বেশ কিছুক্ষণের পথ। মনে মনে হিসাব কষে একটু অস্বস্তিতেই পড়লেন ব্রজবাবু। কুলতলিতে নতুন বাড়ি করে এসেছেন ওর মেয়ে জামাই। চিঠি লিখে এদিনের কথা আগেই জানিয়ে দিয়েছেন ব্রজবাবু। বিকেল নাগাদ ওখানে পৌঁছে রাতটা আজ ওখানেই থাকবেন। ঝুলিতে ওই নাতির জন্য কেনা কখানা নতুন অ্যাডভেঞ্চারের বই। কিন্তু চাঁদরার ঘোষবাবুই সব গোলমাল করে দিলেন। এখন জামাই মেয়ে নিশ্চয়ই দেরি করে চিন্তায় পড়বে। কি আর করা। গাড়ি ছাড়তেই চোখ বুললেন ব্রজবাবু। ঠিক ইচ্ছায় নয়, শীতের রাতের আমেজও একটু ছিল। এক চটকায় ঘুম ভাঙতে দেখলেন গোটা কামরা খালি, একা উনি যাত্রী। কতক্ষণ যে কেটে গেছে ট্রেনে, কোথায় যে এসেছেন, সব হিসাব গোলমাল হয়ে গেল। ঘড়িতে দেখলেন ঘন্টা দুই এর মধ্যে কেটে গেছে। সর্বনাশ! তার মানে তো কুলতলি পিছনে ফেলে এসেছেন তিনি। পরের স্টেশনে গাড়ি থামতেই তাড়াতাড়ি নেমে পড়লেন তিনি। কোথাও কেউ নেই। এত রাতে অজ পাড়া গিয়ে এই ঠান্ডায় যাত্রী আসবে কোত্থেকে? কিন্তু কোথায় নামলেন তিনি? ভালো করে এদিক ওদিক দেখে খুশি হলেন না। যেখানে নেমেছেন সেটাই কুলতলি। ওই তো স্টেশনের শেষে বিশাল বটগাছটা, তার নিচে বেঞ্চ পাতা। কতবার ট্রেন ধরতে এসে ওটাতে বসেছেন উনি। নিশ্চিন্ত মনেই স্টেশনের বাইরে এলেন তিনি। কোনো সন্দেহ নেই, ঠিক জায়গাতেই নেমেছেন তিনি। তবে হ্যাঁ, আগে রাস্তার বাঁদিকে কটা কাঁচা দোকান ছিল চায়ের। তার পাশে রিকশাগুলো দাঁড়াতো। এখন সেখানে পাকা দোকান। এত রাতে তালা বন্ধ, আর রিকশাওয়ালাগুলো ওখানেও নেই। বছর কতক আগে শেষবার কুলতলি এসেছিলেন উনি। বছরখানেকে এই সামান্য পরিবর্তনটা কি আর হবে না? নিশ্চিন্ত মনেই এগোলেন উনি। বেশ কিছুটা গিয়ে সামনে রেলপোল, লুপ লাইনটা এখান দিয়েই গেছে। মেল ট্রেনগুলো সোজা এরই উপর দিয়ে যায়। এরপর কখানা পাকা দালান, তারপর ক্ষেত জমি, তারপর দুটো মান্ধাতার আমলের বিশাল দিঘি, তা ছাড়লেই ভাঙা শিব মন্দির, তারপরেই সরকারি কলোনি, তার 2 নম্বর গলিতে ওর মেয়ের বাড়ি। স্টেশনে রিকশা না পেয়ে জোর কদমে হাঁটতে শুরু করলেন ব্রজবাবু। রাত অনেক হয়েছে। মেয়ে জামাইয়ের যথেষ্ট চিন্তার কারণ এর মধ্যেই হয়েছেন উনি। তবে থাক, সব ভালো যার শেষ ভালো। নানান কথা ভাবতে ভাবতে ঘোর কুয়াশা ভেদ করে সামনে এগিয়েই থমকে দাঁড়ালেন ব্রজবাবু। এ কি, সামনে আবার রেলপোল কেন? এই তো কিছুক্ষণ আগেই ওটা উনি পেছনে ফেলে এসেছেন। তাহলে এ কোথায় এলেন উনি? রাস্তা জনশূন্য, আশপাশে বাড়ি নেই। কাউকে যে কিছু জিজ্ঞাসা করবেন সে উপায় পর্যন্ত নেই। একটা ব্যাপার পরিষ্কার, রোড ট্রেনে ঝিমুনি আসতে
কোথায় নামতে কোথায় এসে পড়েছেন উনি। বোকার মতো বটগাছ চিহ্ন দেখে নিশ্চিন্ত হয়ে ফের বেকায়দা পড়েছেন উনি। এখন আবার ফিরে গিয়ে ট্রেন ধরতে হবে। কপালে অশেষ দুর্ভোগ না থাকলে এমন হয়। ফিরতেই যাচ্ছিলেন উনি, ঠিক তখনই সামনের ঘন কুয়াশার মাঝ থেকে একটা অবাক করা গলায় স্বর ভেসে এলো। এ কি দাদু, আপনি এখানে এত রাতে? কোথায় গেছিলেন? যাবেন কোথায়? গলাটা বড় চেনা চেনা মনে হলো বোঝবাবু, কিন্তু বুঝতেই পারলেন না এখানে এভাবে এত রাতে চেনা চেনা কে ওর আসতে পারে, তাও ছেলে মানুষ। কুয়াশা ভেদ করে ছেলেটা ওর সামনে এসে দাঁড়ালো। নেহাতি বাচ্চা ছেলে, পরনে হাফ প্যান্ট, হাফ হাতা শার্ট, একটা গরম জামা পর্যন্ত গায়ে নেই। তবে দেখলেই বোঝা যায় ভদ্র ঘরের ছেলে। অন্ধকারে মুখটা ওর যতটা দেখতে পেল বোঝবাবু বড়ই চেনা চেনা বলে মনে হলো। কিন্তু ছেলেটা মুচকি হেসে বলল, দাদু, আমাকে চিনতে পারেননি তো? বোঝবাবু হ্যাঁ না কিছু বলার আগেই ও বলল, আমি তো টোকনের বন্ধু, বাপ্পন আমার নাম। এক ক্লাসে পড়তাম, পাশের বাড়িতে থাকতাম। স্বস্তির নিঃশ্বাস ফেলে বোঝবাবু বলেন, ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। তোমার বাবা না ব্যাংকে কাজ করেন? হ্যাঁ, ঠিক বলেছেন। বলল ছেলেটা। তা তুমি এখানে এত রাতে কি করছো? অবাক হয়ে বোঝবাবু জিজ্ঞাসা করলেন। আজ ঠান্ডাও পড়েছে বেশ, গায়ে তো কিছুই দাওনি দেখছি। বাপন অন্ধকারে হাসল, বলল, আমার কথা থাক দাদু, আপনি তো রাস্তা হারিয়েছেন। টোকনরা তো থাকে কুলতলি, এ তো তার আগের স্টেশন মান্দারহাট। কোথায় নামতে আপনি কোথায় নেমে পড়েছেন? ব্যস্ত হয়ে বোঝবাবু বললেন, তাই তো, তাহলে ফিরে গিয়ে স্টেশনে ট্রেন ধরি। আজ আমাকে কুলতলি যেতেই হবে। বাপন বলল, এখন তো ট্রেন পাবেন না দাদু। মান্দারহাটে থামলেও কুলতলিতে থামবে না। সে ট্রেন আবার সেই সকালবেলা। পথের মাঝে থমকে বোঝবাবু বললেন, তাহলে উপায়? 11:52 শেষ ট্রেন মান্দারহাটে। ওটা সোজা কলকাতায় যায়। ওটাতেই কি ফিরে যাবেন? না বাবা, না। চিঠি লিখে ওদের জানিয়েছি আমি আসবো। এখন না গেলে সারা রাত চিন্তায় ছটফট করবে। তার চেয়ে তুমি আমাকে একটা রিক্সা ডেকে দাও, চলে যাই। বরাতে যা ছিল তাই হবে। এত রাতে কোনো রিক্সা ওদিকে যেতে চাইবে না। ভীষণ হতাশ হয়ে বোঝবাবু ফের বললেন। তাহলে উপায়? ছেলেটা আবার কুয়াশায় হারিয়ে গেল। কুয়াশার ভিতর থেকেই বলল, হাঁটতে হবে দাদু, 1.5 মাইল পথ, মাঠের মাঝ দিয়ে আল ধরে। না চিন্তা করবেন না, শীতকালে ও পথেই বেশি লোক চলে। তবে আমি যদি সঙ্গে থাকি তো রাতে এবি ভয় কি? চলুন আমার সঙ্গে, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মনে নানান প্রশ্ন জাগলো বোঝবাবুর। থাকতে না পেরে বললেন, সে কি, এত রাতে তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে? তোমার বাবা মা? বাপন বাধা দিয়ে বলল, ও নিয়ে ভাববেন না, ওরা আজকাল এখানেই থাকেন না, বদলি নিয়ে অন্য জায়গায় চলে গেছেন। আমি এখন একা থাকি এখানে, একদম একা। শেষ কথাগুলো ওর কেমন যেন দুঃখে ভরা। না মানে, তোমরা থাকতে কোথায়? অবাক ব্রজবাবু জিজ্ঞাসা করলেন। তোমরা না টোকনদের বাড়ির পাশে থাকতে কুলতলিতে? হ্যাঁ, থাকতাম তো, ঠিক পাশের বাড়িতে। সে বাড়ি তো ভাড়া ছিল। 2 বছর আগে
বাবা এখানে এই মন্দারহাটে বাড়ি করেছিলেন, সেই থেকেই আমি এখানে। ও তাই বলো, বললেন বোজনবাবু। তা বাবা মা না থাক, গার্জেন তো কেউ আছেন। চলো, আমি নয় তার কাছ থেকে তোমাকে সঙ্গে নেওয়ার পারমিশনটা নিয়ে নিই। আজ রাতে না হয় কুলতলিতেই থেকে যাবে। বাপন বলল, খুব মজা হতো তাহলে, কিন্তু দাদু ওসব আর হবাব নয়। তার চেয়ে আপনি ওই ডান দিকের পায়ে চলার পথটা ধরুন তো। রোজ আমি স্কুলে যেতাম ওই পথ দিয়ে। এমনিতে যেতে বেশ, কিন্তু বর্ষাকালে কাদায় কাদায় চারদিক পিছল আর প্যাচ প্যাচে হয়ে পড়ে। তাছাড়া তখন এদিকে ধান জমি সব জলের তলায় চলে যায়, সাপের ভয় থাকে খুব। এখন শীতকালে কোনো ভয় নেই। চলুন আপনি, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মনটা বেশ খুঁতখুত করতে থাকলো বোজবাবুর। ছেলেটার কথাবার্তা যেমন, এত রাত্রে অতটুকু ছেলে একা যাবে, কিন্তু কি আর করবেন উনি। নিরুপায় হয়ে ওর কথা মতোই হাঁটতে আরম্ভ করলো। মনে মনে ঠিক করলেন এত রাত্রে আর ওকে একা ফেরত পাঠাবেন না, ধরে রাখবেন কুলতলিতে। এসব ভেবে মনে যেন একটু স্বস্তি পেলেন। ভাগ্যিস ছেলেটা এসেছে এই শীতে সাহায্য করতে, তা না হলে তো আর ভাবতেই পারলেন না বোজবাবু। হাঁটতে হাঁটতে প্রশ্ন করলেন, তুমি তো টোকনদের সঙ্গে একই ক্লাসে পড়ো না? হ্যাঁ, পড়তাম। পড়তাম কেন? অবাক বোজবাবু জিজ্ঞাসা করলেন। উত্তরে বাপন বলল, দাদু দাদু আপনি অত বাঁদিকে যাবেন না, ওদিকে একটা চোরা গর্ত আছে, খুব গভীর। আমিও আগে জানতাম না, বিপদ তো সেজন্যই ঘটেছিল। এসব কথা বোজবাবুর কানে ঠিক গেল না। ডান দিকে সরে এসে উনি আবার ওর প্রশ্নের জের টানলেন। পড়াশোনা ছেড়ে দিয়েছো নাকি? হাতের কাজ টাজ শেখো, কি করো আজকাল? ছেলেটা কোনো উত্তর দিল না। সঙ্গে সঙ্গে একটা কথা মনে হলো বোজবাবুর। তবে কি এ ছেলে বয়ে গেছে? না না, তাই বা হয় কি করে? ও তো টোকনের বন্ধু, বয়স বড় জোর 10 কি 12। ওর বয়স তো বয়ে যাওয়ার নয়। তবে বোজবাবু থাকতে না পেরে ফের জিজ্ঞাসা করলেন, কি হে, কি হলো তোমার? কথা বলছো না যে? থেকে থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছিল চারিদিক। কখনো ছেলেটাকে দেখা যাচ্ছিল, কখনো বা হারিয়ে যাচ্ছিল তেমনি কুয়াশায়। ও তখন হারিয়ে গেছে। উত্তর না পেয়ে বেশ অস্বস্তিতে পড়লেন বোজবাবু। চাপা গলায় ডাক দিলেন, বাপন, বাপন, কোথায় গেলে তুমি? কুয়াশার মাঝ থেকে বাপন উত্তর দিল, ঠিক চলেছেন দাদু, চিন্তা করবেন না। আর কিছুটা এগোলেই পাকা পথ, ওখানে পৌঁছলে সোজা কুলতলি। আর আধ ঘন্টায় পৌঁছে যাব। খুশি হয়ে বোজবাবু বললেন, হ্যাঁ, কি বলছিলাম যেন? ও, তোমার ওই পড়াশুনোর কথা। বোজবাবু কথা শেষ করতে পারলেন না। কুয়াশার মাঝ থেকেই বাপন বললেন, জানেন দাদু, আমি না পড়াশোনায় খুব ভালো ছিলাম। টোকনের সঙ্গে খুব ভাব ছিল আমার। বাবা ব্যাংক থেকে ধান নিয়ে এই মন্দারহাটে বাড়ি করলেন। এখানেও ভালো স্কুল আছে। আমি বললাম, নতুন স্কুলে আমি কিছুতেই পড়বো না। বাবা বললেন, 1.5 মাইল পথ রোজ যাবি কি করে? আমি বললাম, হেঁটে যাব, আসবো, আমার কষ্ট হবে না। আমি আমার পুরনো বন্ধুদের ছাড়তে পারবো না। বাবা ভীষণ রাগ করলেন, বললেন, যা যা ইচ্ছে কর। ব্যাস, আর আমাকে বদলি নিতে হলো না। আমরা নতুন বাড়িতে উঠে এলাম। তখনও বৃষ্টি নামেনি। শুকনো মাঠঘাট, হেঁটে স্কুলে যেতে আসতে আমার মন্দ লাগতো না।
তারপর যখন এই সিধে রাস্তাটার খোঁজ পেলাম, তখন আর আমাকে দেখে কে। তারপর নামলো বৃষ্টি, ভীষণ বৃষ্টি। দেখতে দেখতে চারিদিকে জল জমে গেল। মাঠে যেসব লোক কাজ করতো তারা আমাকে বলল, খোকা, আর এ পথে যাওয়া আসা করো না, ঘুরপথেই যেও। আমি সে কথা শুনবো কেন? এ পথে মাত্র আধ ঘন্টা সময় লাগে, আর ও পথে। ব্রজবাবু বাধা দিয়ে বললেন, আমরাও তো সেই পথেই যাচ্ছি, তাহলে তো কিছুক্ষণেই কুলতলি পৌঁছে যাব। কুয়াশা কেটে গেল। বাপ্পন বার হয়ে এসে বলল, হ্যাঁ, আর বড়জোর 5-7 মিনিট লাগবে। ওই তো সামনে পাকা পথ। অন্ধকারের মাঝে কালো চওড়া পাকা পথটা দেখতে পেলেন ব্রজবাবু। খুশি হয়ে বললেন, হ্যাঁ, তুমি যেন কি বলছিলে? গত বছর ভীষণ বর্ষা হয়েছিল এদিকে। একদিন স্কুলে পৌঁছেছি, নামলো ভীষণ বৃষ্টি। সে কি বৃষ্টি! 4:30 যখন স্কুল ছুটি হলো, তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দিনটা ছিল 7ই আষাঢ়। আমার সঙ্গে ক্লাসের টোকনের একটু ঝগড়া হয়েছিল। একটা ডট পেন ওর মামা ওকে দিয়েছিল। 4 রকম কালি ছিল তাতে। আমি বললাম, আমাকে 2 দিন দে না ভাই, বাড়ি নিয়ে যাব। ও কিচ্ছুতেই দিল না। ভীষণ দুঃখ হলো আমার। ছুটির পর আব্দুল বলল, চল আমরা বার হয়ে পড়ি, বৃষ্টি বাড়তে পারে। পাকা রাস্তায় প্রায় মন্দারহাটে কাছাকাছি থাকে। আমি রাগ করে বললাম, না, আমি একা যাব। রাগ হলো এই জন্য, কারণ আব্দুলও টোকনের হয়ে কথা বলেছিল মামা ওকে জিনিসটা দিয়েছেন, ও কেন তোকে দেবে? আব্দুল ভয় পেয়ে জিজ্ঞাসা করেছিল, তুই কোন দিকে যাবি? আমিও রাগ করেই বলেছিলাম, আজ আমি মাঠ পথেই ফিরব। আব্দুল বলেছিল, না ভাই, যাস না। টোকন বলেছিল, আব্দুল ওকে বল, ওর একটা মাসির বাড়ি এখানে আছে, আমার উপর রাগ করেছে করুক, সেখানে ও গিয়ে থাকতে পারে। আগে কি থাকেনি নাকি ও? আব্দুল বলেছিল, আমার সঙ্গে ফিরে চল না। আজ তোর কী হলো বলতো? আমার রাগ তখন যেন কেমন দুঃখ হয়ে গেছিল। এত কথা বলছে ওরা, অথচ একবারও তো বলছে না, এই নে ডট পেনটা। আমি কি আর ওটা নিতাম? ফেরতি তো তাহলে দিয়ে দিতাম। তা নয়, ওরা আমাকে থাকতে বলছে, সঙ্গে যেতে বলছে। আমি বলেছিলাম, আমি থাকবো না, আমি যাবই, আর যাব ওই মেঠো পথে একা একা। বলে আর আমি দাঁড়াইনি। রাগ করে তো কিছু দূর চলে এলাম। পায়ের পাতা ডোবা জল ক্রমশ হাঁটু ছাড়িয়েছে। যখন প্রায় কোমর পর্যন্ত উঠল, আমি ভয়ে থেমেছিলাম। কোন দিকে পথ, কোন দিক দিয়ে যাব কিছু বুঝতে পারছিলাম না। ভীষণ ভয়ে ঠিক করলাম ফিরেই যাব। আজ নয়, টোকনদের বাড়িতেই থাকবো রাতে। ফিরতে গেলাম যেই থামল বাপ্পন। ব্রজবাবু প্রায় আতঙ্কে বললেন, কি সাহস তোমার! এমন রাগও কেউ করে? ভাগ্যিস ফেরার বুদ্ধি করেছিলে। কুয়াশায় আবার প্রায় হারিয়ে যাওয়া বাপ্পন বলল, দাদু, ওই দেখুন, গলির মুখে টোকনের বাবা দাঁড়িয়ে আছে আলো হাতে। আমি যাই দাদু। ব্রজবাবু হা করে চেঁচিয়ে উঠলেন, যাবে মানে? পাগল হলে নাকি তুমি? বাবা মা নেই, তা বলে কি আমরা নেই এখানে? চলো বাড়ি চলো, আজ রাতে। কুয়াশা একদম হারিয়ে গেছে। বাপন বলল, পথের মাঝে গর্তটাতে পড়ে গেছিলাম সেদিন দাদু, আর উঠতে পারিনি। 5 দিন পরে জল নেমে গেলে আমাকে সবাই খুঁজে বার করে। মানে?
চেঁচিয়ে উঠলেন ব্রজবাবু। জমাট বাঁধা কুয়াশার মাঝ থেকে প্রায় হারিয়ে যাওয়া গলার স্বর ভেসে হলো, দুঃখে বাবা মা বাড়ি বিক্রি করে চলে গেছেন। টুকুন আর আব্দুল খুব কেঁদেছিল। দাদু, সবাইকে বলবেন আমি খুব আমি খুব ভালো আছি। নতুন জায়গায় বাবা মা বাড়ি করেছিলেন বলে এ হয়নি। আর ডট পেন দূর, ওসব কিচ্ছু না। ও আমার ভাগ্য। কাউকে পাচ্ছিলাম না এসব কথা বলতে। আপনি এলেন তাই বললাম। এবার আমার ছুটি। যাই দাদু। গলার স্বরটা মিলিয়ে গেল। ব্রজবাবু তাকিয়ে দেখলেন, ওদিক থেকে আলো হাতে ওর জামাই হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। কাছে এসে অবাক হয়ে বলল, এ কি, এদিক থেকে কি করে আসছেন আপনি? শান্তভাবে ব্রজবাবু জিজ্ঞাসা করলেন, টোকনের বন্ধু বাপ্পনের বাবা মার নতুন ঠিকানাটা কি তুমি জানো? দিও তো, একটা জরুরি চিঠি লিখবো।